নমস্কার। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে এক ধরনের জৈব সার তৈরি করে আমি দেখাবো, যেটা এই গ্রীষ্মকালে গাছে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো রকম গাছে এটা ব্যবহার করা যাবে। তো কমপ্লিট প্রসেসটা আজকে দেখাবো। কি কি উপাদান লাগবে আগে প্রথমে জেনে নিই আমরা। 1 নম্বর লাগবে আমাদের যে কোনো জৈব সার। কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট হতে পারে, বা গোবর সারও হতে পারে, বা সবজির খোসা পচা সারও হতে পারে। এক্ষেত্রে আমি ব্যবহার করছি 5 কেজির মতো। আমার কাছে যেহেতু কেঁচো সার কম পরিমাণ আছে, তাই এখানে আমি 2.5 কেজি করে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার দুটোকে মিশিয়ে আমি 5 কেজি পরিমাণ তৈরি করেছি। আর আমাদের লাগবে 500 গ্রামের মতো সরষের খোল। এই সরষের খোল আমরা মুদিখানার দোকানে বা যেখানে গরুর খাবার বিক্রি হয় সেখানে পেয়ে যাব। এটা আমাদের 500 গ্রাম লাগবে। এটা ডাস্ট করে নিলে খুব ভালো হয়, মিশতে সুবিধা হবে। 500 গ্রামের মতো নিম খোল। নিম খোল যদি না থাকে তার যে ছাওয়ায় শুকনো নিম পাতাও ব্যবহার করা যেতে পারে। 500 গ্রামের মতো কলার খোসা। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, পচে গিয়েছিল। তারপর এটাকে হালকা ছাওয়ার মধ্যে শুকিয়ে নিয়ে পাউডারের মতো করে নিয়েছি। তো এটা আমি 500 গ্রাম নিচ্ছি। এর মধ্যে পটাশিয়াম থাকে। আর এটা হচ্ছে সিড মিল। এটা আমরা 250 গ্রামের মতো নেব। আমি যেহেতু বোন মিল ব্যবহার করি না, তার পরিবর্তে আমি এটাই ব্যবহার করি। এবার জানা যাক যে সিড মিল আসলে কি। সিড মিল হচ্ছে বিভিন্ন রকমের তৈলবীজ, যেমন সয়াবিন, তিসি, সূর্যমুখী বা বাদাম, এই ধরনের খোলগুলিকে একসাথে মিশিয়ে সিড মিল তৈরি করা হয়। আপনারা এই জায়গায় সয়াবিন মিলও ব্যবহার করতে পারেন। এটা বোন মিলের মতোই কাজ করবে। যারা বোন মিল ব্যবহার করতে নারাজ, যেমন আমার মতো, তারা এই ধরনের সিড মিল ব্যবহার করতে পারেন। এর মধ্যে নাইট্রোজেন তো থাকেই, তার সাথে পটাশিয়াম এবং ফসফরাসও কিছুটা পরিমাণ থাকে। এটা হচ্ছে বায়ো এনপিকে একটা সার, যেটা সম্পূর্ণ নাম এই সারটার। এটা আমি বহুবার অনেক ভিডিওতে আমি বলেছি। তো এটা অনেকের কাছে থাকবে না আমি জানি। তো যদি না থাকে ব্যবহার করার দরকার নেই। এটা আমি এক্সট্রা সার হিসাবে ব্যবহার করছি। এটাও আমি 250 গ্রামের মতো নেব। বায়ো এনপিকে সার বিভিন্ন নামে অনলাইনে পাওয়া যেতে পারে বা অনেক সারের দোকানেও পাওয়া যায়। এখানে আমি ব্যবহার করছি চুন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। আপনারা ডিমের খোসাকে পাউডার করে ব্যবহার করতে পারেন, অথবা প্লাস্টার অফ প্যারিস বা চক, এটাকেও পাউডার করে ব্যবহার করতে পারেন। এটা 1 চামচের মতো আমি মেশাবো। যদি মনে হয় যে সারটা আমরা ব্যবহার করছি একেবারে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে, আমি যেটা গোবর সার রোদে ভালো করে শুকিয়ে নিই, যাতে বিভিন্ন রকমের প্যাথোজেন বা জীবাণু বা কেঁচোর ডিম এগুলি নষ্ট হয়ে যায়। তো যদি মনে হয় একেবারে শুকিয়ে ড্রাই হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম জীবাণু নেই এই সারের মধ্যে, সেই জীবাণুকে আমরা পুনরায় তৈরি করাতে পারি একটা পদ্ধতি অ্যাপ্লাই করে। সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আরেকটা আমার লাগবে মাটির পাত্র। এই মাটির পাত্রের মধ্যে আমি কিছুদিনের জন্য এই সবকটা সার মিশিয়ে কিছুদিন ভরে রেখে দেবো একটা ঠান্ডা ছাওয়া জায়গার মধ্যে, যাতে সবকটা উপাদান ভালো করে মিশিয়ে যায়। তো এক্ষেত্রে আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করছি এনপিকের ঘাটতি পূরণের জন্য। এনপিকের সাথে সাথে ভার্মি কম্পোস্টের মধ্যে সালফার থাকে, ক্যালসিয়াম থাকে, জিঙ্ক থাকে, বা বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য গাছের যতগুলি দরকার অনেকটাই ভার্মি কম্পোস্ট থেকে গাছ পেয়ে যায়। আর গোবর সারের মধ্যেও এনপিকে সামান্য পরিমাণ থাকে। সরষের খোল, এর মধ্যেও সামান্য পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। নিম খোলের মধ্যেও সামান্য পরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস থাকে, এবং বেশ কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে বা অনুখাদ্যও থাকে। আর এটা হচ্ছে সবজি এবং ফলের খোসা। এটাকে আমি একেবারে ছোট ছোট করে নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই পচে যায়। এটাই মাটির মধ্যে বিভিন্ন রকমের উপকারী ছত্রাক এবং জীবাণুদেরকে জন্ম দেবে, এবং এই জীবাণুগুলি পরবর্তীকালে এই সারের মধ্যে থাকা বিভিন্ন রকমের পুষ্টিগুলি গাছে ডাইরেক্ট পৌঁছাবে, এবং গাছ সহজেই সেটা গ্রহণ করতে পারবে। আমরা চাইলে এগুলিকে একসাথে মিশিয়ে কিছুদিন রেখে হালকা জল ছিটিয়ে ব্যবহার করতে পারি, কিন্তু এটা আমি এক্সট্রা ব্যবহার করছি যাতে গাছ তৎক্ষণাৎ এই উপাদানগুলিকে সংগ্রহ করে নেই, গাছের গ্রোথ যাতে ভালো হয়। এইবার আমি সবকটা উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আজকে আমি এই জৈব সার তৈরি করা দেখাচ্ছি, এটা আপনারা
নাকি শুধু গ্রীষ্মকালে, শীতকালেও ব্যবহার করতে পারেন। আর এই গ্রীষ্মকালে তরল সারের উপর আমাদের বেশি ভরসা করলে হবে না, কারণ মাটি গরম হবে, শুকিয়ে যাবে। তরল সার খুব বেশি কার্যকর হবে না এই মুহূর্তে। শীতকালে তরল সার খুব ভালোভাবে কাজ করে, আমরা জানি। আর এটা একবার ব্যবহার করে দেখুন, আমি নিশ্চিত যে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার এই পাত্রের মধ্যে, এই মাটির পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। মাটির পাত্র ব্যবহার করছি কারণ মাটির মধ্যে, এই যে মাটির পাত্রের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মাধ্যমেই এই বায়ু চলাচল ভালো হয় এবং আমাদের যে সার তৈরির প্রক্রিয়া সেটাও ভালো হবে। খুব সহজেই এটা ডিকম্পোস্ট হয়ে যাবে, একসাথে মিশে যাবে এবং বিভিন্ন রকমের অণুজীব বা যে ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের যে ফাঙ্গাসগুলি রয়েছে সেগুলিও গ্রো করার সুযোগ পাবে ভালো। এইবার অবশেষে আমরা এই সবজি এবং ফলের খোসাগুলি উপর দিয়ে দিলাম। এই ফলের খোসার সাথে আপনারা কলা পাতা, কচি কলা পাতা, সেটাকেও টুকরো টুকরো কেটে ব্যবহার করতে পারেন। এটা খুব ভালোভাবে পচতে থাকে মাটির মধ্যে, খুব কম সময়ের মধ্যে পচে যায় এবং মাটিতে বিভিন্ন রকমের উপকারী ব্যাকটেরিয়াদের জন্ম দেয়। এবার আমরা হালকা করে এর উপর জল দিয়ে দিলাম। এখানে যেহেতু সরষের খোল আমি ব্যবহার করেছি, এটা পচতে একটু সময় লাগবে। এই পুরো সারটাকে আমাদের উপর থেকে নিচ অবধি ভিজিয়ে দিতে হবে, যাতে সামান্য পরিমাণও শুকনো না থাকে। শুকনো থাকলে সেটা আর তৈরি হবে না। আর খুব বেশি জলে ভেজা ভেজা করব না, সেক্ষেত্রে আমাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে। যাতে একটু ভেজা ভেজা ভাব হয়ে যায় প্রত্যেকটা। আর এই যে এখানে আমি ফলের খোসা বা সবজির খোসাগুলি রেখেছি, এগুলি উপরেই থাকবে, এগুলিকে আর মেশানোর আমাদের দরকার নেই। এর মধ্যেই বিভিন্ন রকম অণুজীব তৈরি হবে, যেটা পরবর্তীকালে এই সারের সাথে মিশে যাবে। চলুন এইবার দেখিয়ে দিই যে এটাকে আমি কোথায় রাখবো। এখানে আমি একটা গাছের ছাওয়ার নিচে রেখেছি, যাতে সূর্যের তাপ এর মধ্যে ডাইরেক্ট না যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আসা যাক, যাদের কাছে সিড মিল বা বায়ো এনপিকে সার দুটোই নেই, তারা বোন মিল বা বোন ডাস্ট ব্যবহার করতে পারেন। 250 গ্রামের মতো ব্যবহার করলেই হবে। আর সেটাও যদি ব্যবহার করতে না চান, কোনো অসুবিধা নেই। এটা তৈরি হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে, যেহেতু এখন গ্রীষ্মকাল, শীতকাল হলে একটু দেরি হতো। গ্রীষ্মকালে 15 থেকে 20 দিনের মাথায় পুরো মিক্সচারটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ ডিকম্পোস্ট হয়ে যাবে। তারপর সেটাকে নিয়ে আপনারা ছাওয়ায় একদিন শুকিয়ে নেবেন, যাতে ভিতরে যে গন্ধ বা গ্যাসটা রয়েছে সেটা বেরিয়ে যায়। তারপর গাছে আপনারা ব্যবহার করতে পারেন। এবার যেটা ইম্পর্টেন্ট কথা, কোন গাছে কতটা পরিমাণ ব্যবহার করব আর কত ইঞ্চি টবে বা মাটিতে কি পরিমাণ ব্যবহার করতে হবে। প্রথমে আসা যাক ফুল গাছের কথা। 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 মুঠোর বেশি, 1 মুঠোর কিছুটা বেশি ব্যবহার করতে পারেন 15 দিনে একবার। 6 ইঞ্চি বা 8 ইঞ্চির ক্ষেত্রে 1 মুঠো দিলেই যথেষ্ট, প্রতি 15 দিনে একবার। সবজি গাছের ক্ষেত্রেও একই রকম। ফল গাছের ব্যবহারে একটু সতর্কতা রয়েছে। ফল গাছের টবে যদি লাগানো থাকে, টবে মোটামুটি আমরা 12 থেকে 14 ইঞ্চি টবে লাগাই যে কোনো ফল গাছ, সেক্ষেত্রে আমরা 2 মুঠো ব্যবহার করব প্রতি 15 দিনে একবার। এবারে এখানেও কিছু রেস্ট্রিকশন রয়েছে। যদি ফল গাছটিতে ফুল ফুটবো করছে, অর্থাৎ ফুলের কলি এসেছে, কিছুদিন পর ফুলটা ফুটবে, সেই অবস্থায় গাছে আমরা এই সার প্রয়োগ করব না। ফুল ফুটে যখন ছোট ছোট ফলে পরিণত হয়ে যাবে, ফলগুলি যখন পরিণত হয়ে যাবে, মটর দানার মতো হয়ে যাবে, তখন আমরা এটা গাছে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ফলের যে স্ট্রেংথ সেটা আরও ভালো হবে। আর গাছে, ফল গাছে ফুল আসার 1 মাস আগে এটা আমরা ব্যবহার করতে পারি। আর যদি মাটিতে লাগানো থাকে ফল গাছ, সেক্ষেত্রে আমরা মাসে 1 কেজি করে ব্যবহার করব। সেটা ওই একই রকমভাবেই প্রযোজ্য হবে, অর্থাৎ যখন গাছে ফুলের কলি থাকবে তখন আমরা এটা গাছে দেব না। আর গাছে প্রয়োগ করার আগে টবের মাটি যাতে ভিজে ভিজে ভাব থাকে, আর গাছের কিনারা বরাবর আমাদেরকে প্রয়োগ করতে হবে, যাতে গাছ সহজেই সেটা গ্রহণ করতে পারে। এটাকে আপনারা কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন, অর্থাৎ
একবার ব্যবহার করা হয়ে গেলেই যে এটাকে ফেলে দেব সেটার কোনো ব্যাপার নেই, এটাকে বারবার রিইউজ করা যায়। অর্থাৎ এর মধ্যে আবার আমরা সার দিতে পারি, আবার সবজির খোসা বা ফলের খোসা দিতে পারি, এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। এটা বর্ষাকালের আগে অবধি আমরা করে যাব। বর্ষাকালে গাছপালায় খুব বেশি সারের প্রয়োজন হয় না, কারণ বৃষ্টির জলেই প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার ফলে গাছের গ্রোথ ভালো হয়।